মর্নিং, আমি সঞ্চিতা। আমার আবারও একটু নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো আমাবস্যা ছাড়লো সকাল 9:30টার সময়। তো তখন আর সকালে এসে পরিষ্কার করা হয়নি, কারণ 9:30টার পরে আমি আর ঠাকুর ঘরে আসিনি। আমি বেশ কিছুটা পরে প্রায় 11টা 11:30 মতন বাজে এখন এসেছি। তার আগে সকালে বাল্য সেবা দিতে এসেছিলাম। তো তখন আর নাড়া দিইনি, কারণ নিচে প্রচুর কাজ ছিল, সেগুলো সেরে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে ঠাকুর ঘরটাকে পুরো পরিষ্কার করে মন মতন সাজিয়ে গুছিয়ে নেব, কারণ আজকের দিনে তাই করতে হয়। ঠাকুর ঘরে যা থাকে, ঠাকুরের আগে পাতা গদি বা বিছানাপত্র যা থাকে, যেমন আমাদের নিজেরাও বালিশের কভার টভার সমস্ত ধুয়ে পরিষ্কার করে থাকি, সেরকমই ঠাকুরের যা সমস্ত জিনিসপত্র আছে, কাপড়ের মতন যে সমস্ত জিনিস, সেগুলোকে সমস্ত ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে। আর ঠাকুরদেরকেও স্নান করিয়ে ভালো মতন করে আসনে আবারও পাততে হবে, মানে প্রতিষ্ঠা করে বসিয়ে আবারও নতুন করে পুজো দিতে হবে। তো সেই জন্য পুরো গোটা সিংহাসনটাকে যা যা ছিল সব নামিয়ে একদম সার্ফ জল দিয়ে কিন্তু একটা কাপড় দিয়ে সিংহাসন মুছে, ভালো করে আবার জল দিয়ে মুছে নতুন করে গদি নতুন আসন পেতে নিলাম। আগের আসনগুলো কিন্তু আমি সমস্ত সার্ফ জলে ভিজিয়ে ছাদে রেখে দিয়েছি, ওগুলোকে পরে কাচা ধোয়া করে মেলে দেবো। এখন এক এক করে বাবাদের নামিয়ে নিলাম, সব তিনটে শিবকে নামিয়ে তার নন্দীদের ত্রিশূল সর্প সমস্তটা ভালো করে ধুয়ে মুছে শুকনো করে জায়গা মতন তুলে দেবো। আর আমি কিন্তু শিব ঠাকুর জলে ভিজিয়ে রাখি না, এক এক করে মুছিয়ে তুলে নিই। আর ঘণ্টার মাথাও যেহেতু মহাদেব আছে, তাকেও ধুয়ে মুছে শুকনো করে তুলে নেবো জায়গা মতন। আর হচ্ছে এই শিব ঠাকুরদের যে স্নান করালাম, তাদের কিন্তু একটুখানি অগুরু জল দিয়ে স্নান করিয়েছি, জলের মধ্যে শুধু একটু অগুরু দিয়ে স্নান করিয়েছি। এরপরে কিন্তু লক্ষ্মী আর গণেশ দুই ভাই বোনকে মানে নামিয়ে একসাথে করেই একটু অশ্বগন্ধা চন্দন দুজনকেই মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু ভালোভাবে এর মধ্যে একটুখানি লক্ষ্মী জবা ফুল অগুরু সবটা দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিলাম লক্ষ্মী গণেশকেও। তো চন্দন দিয়ে স্নান করালে না বেশ ভালো লাগে, সব ঠাকুরকেই একটা সুন্দর মানে ঠাকুর ঘর দিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরায়। আর সব ঠাকুরকেই চন্দন দিয়ে স্নান করালে মনে হয় কি ঠাকুরের গাটা বেশ পরিষ্কার হলো। যেমন আমরা সাবান দিয়ে স্নান করলে নিজেদেরকে মনে হয় না যে অনেকটা পরিষ্কার, তো ঠিক সেরকমই কিছু একটু মাখিয়ে যদি ঠাকুরদের স্নান করানো যায়, বিশেষ করে ঠাকুরের জিনিস বলতে তো এইসবই, চন্দন ঘি মধু দুধ এসব দিয়ে স্নান করালে বেশ ভালো লাগে। তো সেরকমই প্রতিদিন তো দুধ এই সমস্ত থাকে না, তো সেই কারণে আর এসব মাখালাম না, আজকে চন্দন দিয়েই কিন্তু সব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। আর বাবা লোকনাথকে এখন কিন্তু আমি বেলপাতা আর সাদা ফুল আর অগুরু জল দিয়েই স্নান করালাম। আবার রাধাকৃষ্ণকেও নামিয়ে আজকে স্নান করে নিয়েছি, অন্যান্য সময় ভেজা গামছা দিয়ে মুছি, কিন্তু আজকে সরস্বতী আর হচ্ছে রাধাকৃষ্ণকে কিন্তু জল দিয়ে অগুরু দিয়ে ফুল দিয়ে একটু স্নান করে নিলাম। এরপর হলো মা তারা। তো মা তারার এখানে 3 রকমেরই কালী ঠাকুর আছে দেখো তো, সব আর রামকৃষ্ণ আর সারদা দেবী, তো এরকমই আমি একটা ছবি পেতেছিলাম। তো সেই ছবিটাকে তো আর জল দিয়ে স্নান করানো যাবে না, তাই ভেজা গামছা দিয়ে মুছে নিলাম। আর মা তারার চরণটা একটু জবা ফুল আর হচ্ছে বেলপাতা দিয়ে আর অগুরু দিয়ে স্নান করিয়ে নিলাম, চরণটা আর কি ধুয়ে নিলাম, ধুয়ে মুছিয়ে তারপরে কিন্তু আমি বেলপাতা আর চরণে একটা জবা ফুল আপাতত দিলাম। তো তারপর অনেক ফুল দিয়ে সাজাতে হবে। তো তারপরে চলে এসেছি দেখো গোপুসোনাকে স্নান করাবো। আর গোপুসোনাকে তো চন্দন দিয়ে স্নান করাবোই, কারণ একে তো আমি মাঝে মাঝেই চন্দন দিয়ে স্নান করাই। আর এই চন্দনটা কি হয়েছিল জানো, আমি হচ্ছে একটা চন্দনের গুঁড়ো অর্ডার দেবো ভেবেছিলাম, তো সেই গুঁড়োটা অর্ডার দিতে গিয়ে আমি ভুলবশত এই চন্দনটা অর্ডার দিয়ে দিয়েছি, মানে ভেবেছিলাম এটাই হয়তো চন্দনের গুঁড়ো। তো কিন্তু যখন চন্দনটা এসছে তখন দেখলাম একদম এই রকম মাখা একটা, মানে চন্দন একটু শুকনো টাইপের, মানে চন্দনটা খুব ঘন চন্দন, একদম একটা আমরা কোনো প্যাক ইউজ করলে যেমন হয় না ঠিক প্যাকের মতন। তো সেই রকমই বেশ হলুদটা, মানে হলুদ চন্দন কেশর সব মেশানো, তো এটা এত সুন্দর একটা স্মেল। তো ভীষণ ভালো চন্দনটা আনার পরে আমার তো মানে প্রথমে ভাবছি এরকম হলুদ হলুদ কেন চন্দনটা, তো তারপরে দেখলাম সত্যি। আর ঠাকুরকে মাখানোর পরে না ঠাকুরের গাটাও এত চকচক করে আর এত সুন্দর গন্ধ বেরায় যে কী বলবো তোমাদের, মনটা মানে এত ভালো হয়ে যায়। তো এইভাবেই গোপুসোনাকে, তাই আমি এই চন্দনটা তো আমার ভীষণ ভালো লেগেছে, এটা তোমরা ফ্লিপকার্ট মিনিটসে পেয়ে যাবে। তো
তো এটা আমি তোমাদেরকে পরে একদিন অবশ্যই ভালো করে শেয়ার করব এটার সম্বন্ধে। তো আজকে অল্প করে বললাম আর কি। তো এই চন্দনটা দিয়ে কিন্তু আমি গোপুসোনাকে ভালো করে মাখিয়ে স্নান করলাম। এমনকি এই চন্দনটা এত ভালো দেখে না আমি এক পাশের বাড়ির এক দিদিকেও এনে দিয়েছি এই চন্দনটা, সেও ইউজ করে বলছে সত্যি খুব ভালো। তো কোনো কিছু ভালো হলে না আমার কাউকে বলতে বা তার যেন সেও সেই ভালো জিনিসটা পাক, এটাই আমার ভালো লাগে, খুব আনন্দ লাগে। তো সেরকমই তোমাদের সাথেও তাই শেয়ার করলাম যে এই চন্দনটা তোমরা ইউজ করে দেখতে পারো। তারপরে দেখো সব ঠাকুরকে পোশাক পরিয়ে জায়গা মতন বসিয়ে দিয়েছি একদম, মানে এত ভালো যে লাগছে না মনটা কি বলবো। প্রায় 3 ঘন্টা লেগে গেছিলো আমার এই সব ঠাকুরকে স্নান করিয়ে পোশাক পরিয়ে গয়নাগাটি পরিয়ে জায়গা মতন সুন্দর করে বসিয়ে সেট করতে। তো এতেই চলে গেল অনেকটা সময়। এরপর এখন গোপুসোনাকে সাজানোর পালা। অন্যান্য ঠাকুরকে সব, অন্যান্য ঠাকুরের গলাতেও অনেক মানে মালা ঠালা আর কিছু আছে যেগুলো আমি সব ধুয়ে দিয়েছি, সেগুলো আর কি ধুলে পরিষ্কার হয়ে যাবে এরকমই মালা টালাগুলো। তো সেগুলোও ধুয়ে ঠুয়ে দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। যেগুলো যেমন পার্ল, তারপরে হচ্ছে কদম ফুল মতো নুলের দেওয়া এরকম মালা কিছু আমি রাধাকৃষ্ণ সরস্বতী এগুলোকে পরিয়েছিলাম। তো সেগুলো সব ধুয়ে দেবো, আজকে আর সেগুলো পরাবো না, তাই একটু খালি খালি লাগছে ওদেরকে। তো এটা আবার কালকে ঠিকঠাক করে নেবো, আবার শুকিয়ে গেলে জায়গা মতন কোন ঠাকুরকে কী পরাতে হবে। তো আমরা না যেইভাবে ঠাকুরকে সাজাই, তো সাজালে না তারপর যখন ওটাকে হঠাৎ করে আমরা কিছু খুলে ফেলি এগুলো, তখন একটু খালি খালিই লাগে। তো যতক্ষণ না আবারও পরিপূর্ণ বা ওর থেকে ভালো কিছু দিয়ে সাজাতে পারি আমাদের ভালো লাগে না। তো এরপরে দেখো তিলক চন্দন দিয়ে এই শিব ঠাকুরগুলোকে সব তিলক চন্দন দিয়ে তিলক কেটে দিচ্ছি। আর সর্প থেকে শুরু করে ত্রিশূল সবেতেই কিন্তু এই অশ্বগন্ধা চন্দন আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে নিলাম সব একটা করে দিয়ে, এরপরে বেলপাতা দিয়ে নেবো, ফ্রেশ বেলপাতা একদম অশ্বগন্ধা চন্দন দিয়ে দেবো। আর এদিকে আবার সাদা চন্দন বেটে নিলাম। সাদা চন্দন হচ্ছে গোপুসোনাকে দিতে হবে, কারণ গোপালকে কৃষ্ণকে আমরা সাদা চন্দন দিই, আর সাদা চন্দন দিয়ে এরম চরণে তুলসী পাতা দিতে হয়, তো সেটাও করতে হয়। তো এটাই আর কি। তো এতদিন সত্যি কথা যখন অশ্বগন্ধা চন্দন ছিল না তখন কিন্তু সাদা চন্দন দিয়েই হচ্ছে শিবদেরকে দিতাম। এখন যেহেতু অশ্বগন্ধা চন্দন আছে তবে থেকে কিন্তু আর সাদা চন্দন শিব ঠাকুরকে দিই না। তো এই যে সাদা চন্দন দেখো লোকনাথ বাবাকে দেব, গণেশকে দেব, তারপরে ওই যে মা তারার সামনে যে রামকৃষ্ণ আছে রামকৃষ্ণ দেবকে দেব, কৃষ্ণকে, সরস্বতীকে, এদেরকে কিন্তু জন্য সাদা চন্দন প্রয়োজন। তো এরকমই যতটুকু জানি আর কি, মানে যে এইগুলো এই ঠাকুরকে এটা দিলে ভালো, ওই ঠাকুরকে ওটা দেওয়া যায় না, যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি না আমি কিছু ভুল করছি কি না। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানিও। কেউ যদি আমার থেকে মানে জেনে থাকো যে আমি কিছু ভুল করছি, আমার থেকে বেশি জেনে থাকো, হতেই পারে। তো আমি জানি না, না জেনে করছি ভুল কিছু, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কেউ জেনে থাকলে। তো দেখো এখানে কত রকমের ফুল এনেছে। এই তো গেল ঠাকুরকে সব জায়গা মতন বসিয়ে সিংহাসন মুছে বসানো, এরপরে ফুল দিয়ে সাজানোর পালা। তো দেখো এখানে কত ফুল আর ফ্রেশ বেলপাতা, বেলপাতাগুলো এত সুন্দর দেখতে লাগছে না। বেলপাতাগুলো কি বলো তো, পাশের বাড়ি এক দাদার বাড়িতে বেশি বড় হয়নি গাছটা, মানে হাত পাওয়া যায়, বেল গাছ তো বিশাল বড় হয়, তো সেই পাড়াও যায় না। তো ওই কারণে এই গাছটা বেশি বড় হয়নি, তো প্রচুর বেলপাতা হয়। তো সেখান থেকে তোমাদের দাদা পেরে নিয়ে আসে আর কি, আমার বর পেরে নিয়ে আসে বেলপাতাগুলো ফ্রেশ। তো বেলপাতা তাই কিনতে হয় না। আর কেনা বেলপাতাগুলো না বেশিরভাগই খারাপ থাকে, কিছুতেই মানে নিখুঁত থাকে না আর কি, ছেঁড়া টেরা থাকে, তো দিতে ভালো লাগে না। তো এইভাবে দেখো ফুল দিয়ে যত রকমের ফুল ছিল যেরমভাবে সম্ভব, যতই দেরি হয়ে যাক না কেন আমি কিন্তু সাজিয়ে গুজিয়ে চেষ্টা করেছি পুজো দেওয়ার। আর দেখো এত ফুল দিয়ে সাজানোর পরেও কত সাদা ফুল দেখেছো তোমরা যে বেঁচে গেছে। তো সেই সাদা ফুলগুলো আবারও গণেশের চরণে, লোকনাথ বাবার চরণে, তারপরে ওদিকে রাধাকৃষ্ণ সরস্বতী সবার চরণে বেশি বেশি করে ফুল কিন্তু দিয়ে দেবো। এটা গেল এমনি করে সাজানো। আর এরপরে চরণে এরকম নাম করে করে প্রতিটা ঠাকুরের নাম করে করে এরকম চরণে করে করে কিন্তু ফুল দিয়ে দিলাম। তো এইভাবে দেখো ফুল দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও যে ফুল দিয়ে সাজালে কেমন লাগছে। যে এতটা সময় গেছে তাও আমি ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে পুজোটাকে পুরো কমপ্লিট করলাম। এরপরে ঠাকুরের জন্য কিন্তু এই ড্রাই ফ্রুটটা এনেছি। ড্রাই ফ্রুট বলতে এটার মধ্যে রয়েছে হলো খেজুর। তো এই খেজুরটা হচ্ছে একদম কৌটোয় ঢেলে নেব, দিয়ে আজকে দিয়ে দেবো, কারণ অন্যান্য দিন তো
ফল থাকে, আম থাকে বা কলা থাকে, অন্যান্য কিছু থাকে। আজকে যেহেতু ফল নেই, তো দুপুরবেলা একটু ফল দিয়ে পুজো দিতেই ভাল লাগে। তো ওই কারণে এটা এনেছি যে কখনো ফল না থাকলে এরকম খেজুর দিয়ে দেওয়া যাবে। খেজুর সাথে মিষ্টি দিয়ে দিয়েছি। আর দিয়ে এই সব ঠাকুরের বাটার মধ্যে হচ্ছে ফুল দিয়েছি। আর ওই গোপালকে হচ্ছে তুলসী পাতা দিয়ে, জলের মধ্যে তুলসী পাতা দিয়ে আর বাটাতেও তুলসী পাতা দিয়ে তারপরে কিন্তু একটা ধূপকাঠি ধরিয়ে নিয়েছি। আর তারপর প্রদীপও ওদিকে ধরিয়ে নিয়েছি, দিয়ে পুরো পুজোটাকে এরপরে এক এক করে ঠাকুরের নাম করে আস্তে আস্তে করে ধূপকাঠি প্রদীপ দিয়ে আরতি করে পুরো পুজোটাকে কমপ্লিট করে নেব। এদিকে ঠাকুর ঘরটা তো পুরো ভালো করে আমার সাইড থেকে পেছন থেকে একটা আলগা করে মুছে নেওয়া আছে। তারপরেও এই পুজোটা পুরো কমপ্লিট করে এখান থেকে বাটা সরিয়ে টুল সরিয়ে খুব সুন্দর করে ঠাকুরঘরটা আবারও মুছে একদম, দেখো পুরো ঠাকুরঘর দেখলেই বুঝতে পারবে, পুরোটা সিঁড়ি দিয়ে একদম নিচ অবধি মুছে একদম পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো ঠাকুরের জন্য এই লাল বালতিতে জল তুলে রাখলাম, ঘটিতে জল তুলে রাখলাম। এগুলো কিন্তু সমস্ত আমার ছাদের কলের জল, ট্যাঙ্কির জল। আর এছাড়াও এই যে ঠাকুরের যত দেখো আসনের জিনিসগুলো সমস্ত ধুয়ে কেচে এখানে মেলে দিয়েছি। তো এগুলো শুকিয়ে যাবে। আর কিছু বাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। পুরো পরিষ্কার করে তারপর নিচে চলে এসেছি অ্যাকোয়াগার্ড থেকে জল ভরতে ঠাকুরের খাওয়ার জল যেটা, সেটা কিন্তু আমি অ্যাকোয়াগার্ড থেকে এরকম করি। আর আগে কিন্তু রান্নাঘরটা একদম ধোয়া মোছা অবশ্যই পরিষ্কার থাকে, তারপরেই কিন্তু ঠাকুরের জলটা তুলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।